অন্তর্বর্তী সরকার ক্ষমতা যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচন। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান। আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ ছিল, রায় হাইকোর্টের। বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। এবং মা পরপারে বাবা কারাগারে, নবজাতক দুই বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ, দেখভালের নির্দেশ আদালতের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশের কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। আজারবাইজানের রাজধানী বাকুতে টপ-29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। ডক্টর ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচার করা মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা অবশ্যই তাদের বলবো, এটারে মানে স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য। এটা কোনো অবস্থায় কাম্য না। শুধু আপনি একটা কথা না, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সুন্দরভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাবরে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহতদের দাবি যৌক্তিক উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, তাই সবকিছু যথাসময়ে করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সরকার আন্তরিকভাবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছে। এছাড়া শহীদ পরিবারের পাশেও রয়েছেন অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে এসছে, হাত পা ওই অবস্থায় ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন সহ শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার জন্য অধিনায়ক ও অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি আহ্বান জানান। সম্মেলনে সেনাবাহিনী আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপরে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরচেমন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুইক রেন্টালের দায়মুক্তি অবৈধ ঘোষণা করে আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালত বলেছে, দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত যেন উৎপাদনে যেতে পারে সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। গত এক মাসে আগে জন্ম নেয়া ১৩ বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন এর এক সপ্তাহ পরই তার মায়ের মৃত্যু হয়। গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিনমজুর বাবা জামাল মিয়া। এমন অবস্থায় দুগ্ধপোষ্য ২ বোন সহ ৩ বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবতার দিন পার করছেন সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় এম খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। ২ সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী। সদ্যজাত ২ সন্তানকে নিয়ে দুচোখে যখন আধার, ঠিক তখনই কারাগারে বন্দী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় সদ্যজাত ২ বোনকে নিয়ে অথৈ সাগরে ছোট ২ ভাই বোন। কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে সাথী বেগম যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার ৬ দিন পরই পরপারে পাড়ি জমান। এরপর শুক্রবার তার স্বামী জামাল মিয়াকেও হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে। আমি আর কোনো অবস্থায় নাই, আমি এই যে ক্যাম্পারে পালবার মানুষ আর বাপের তো নিচে লাগু নিয়ে যান, আমার কোনো দাবি নেই। আমি কিভাবে পালবো? আমার স্যারের কোনো কেস নেই, মামলা নেই। কাল আজকে আমাকে লাগে আমি সকালে আসছে নিয়ে গেছে। সদ্য জন্ম নেওয়া ২ বোনকে নিয়ে বিপাকে পড়েছেন ১৩ বছরের শিশু সাজ্জাদ মিয়া ও ৭ বছরের বোন ফারিয়া। ছোট ৩ বোনকে নিয়েই অথৈ সাগরে নিমজ্জিত হয় সাজ্জাদ। সদ্যজাত ২ বোনকে দেখাশোনা করছেন নানি ও দাদি, আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে এখন সাজ্জাদের পরিবার। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের প্রতি আহ্বান প্রতিবেশীদের। হতদরিদ্র সাধারণ দিনমজুর, কোথায় ঘোনাঘোরা মামলা হয়েছে, মারামারি হয়েছে, সেইখানে কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের সাধারণ একজন দিনমজুর জামাল মিয়া এর ধৈর্য নিয়ে জেল হাজতে প্রেরণ করে মারার মামলা দিয়া, এটা খুবই নিন্দনীয়। এর আমরা তীব্র নিন্দা জানাই। যে মামলাটা তার ঢুকাইতে হয়েছে, তখন যে ঘোনাপাড়া যে মার্ডারটা হয়েছে তখন থেকে বাসায় ছিল, সে বরিশাল তার স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো সে কিভাবে এই মামলায় ঢুকাইলো? ১৭ তারিখ করে আমাকে এটা করছে। কারণ এই বাচ্চাকে কিভাবে আছেন, যদি আপনারা এটা কোনো কিছু না করেন তো বাচ্চাকে নিয়ে যান আপনারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এদিকে এই শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবা, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান, সাজিয়া আফরিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আদালতের আদেশের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দিতে বলা হয়েছে। ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। চকবাজারের থানা দায়ের করা হত্যা মামলায় পুলিশ সুলাইমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এই মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এদিকে শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেফতার ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকেও কারাগারে পাঠিয়েছে আদালত।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইলা গ্রামের মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ না করেও অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা হবার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা সহ নানা পেশার মানুষজন গণস্বাক্ষর দিয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রশাসনের অভিযোগ দায়ের করেছেন। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মানিকগঞ্জ থেকে আবি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইলা গ্রামের মৃত কসির উদ্দিনের পুত্র নাসির উদ্দিন। মুক্তিযুদ্ধের 52 বছর পেরিয়ে গেলেও নাসির উদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে কখনোই দাবি করেননি। কিন্তু গত বছর নাসির উদ্দিন হঠাৎ স্থানীয় এলাকাবাসীকে জানায় মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার নামে মুক্তিযোদ্ধা ভাতা ও সরকারি পাকা বিড়িনিবাস পাস হয়েছে। এ খবরে তার এলাকাসহ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাগণ হতভম্ব হয়ে পড়েন ও প্রতিবাদ করেন। এলাকাবাসী জানায় বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ার সুযোগ নিয়ে প্রভাবশালীদের ম্যানেজ করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়েছেন নাসির। উক্ত নাসির উদ্দিন একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সে জীবনে কোনোদিন যুদ্ধে বাংলাদেশের কোনো জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বা আমরা কেউ জানি না, গ্রামের ময়মুরব্বীরাও জানে না। উপজেলা চেয়ারম্যানের দ্বারা এগুলা সব সংগঠিত হয়েছে। ফটোসাপ উনিই বানাইছে মুক্তিযোদ্ধা, মোটা অঙ্কের উৎকোচ নিয়ে। ওনার ভয়ে আমরা কোনো কিছু বলি নাই। অনেক জোর শক্তি সে খাটাইছে, অনেক শক্তি খাটাইছে, সে তার শক্তি ছিল এইসব আওয়ামী লীগ সরকারের। কাজে উনি যৌথ মানে এটা জোরাজুব্বি করে উনি যেমনি হয়েছে, লাস্টে উনি হয়েছে, এই কয়েকদিন ধরে উনি হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিলরের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন নাসির উদ্দিনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তথ্য সঠিক নয়। নাসির উদ্দিনকে কোনো মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে দেখি নাই, বা এমনি যে মুক্তিযুদ্ধ করছে এ বিষয়ে ভালো তথ্য নাই। যদিও নাসির উদ্দিনের দাবি তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, ষড়যন্ত্র করে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। এই মাত্র 1 বছর 2 বছর যাবৎ আমার পিছনে বারবার অভিযোগ দিতেছে, বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় পর্যন্ত অভিযোগ দিছে, কিন্তু এইগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাসির উদ্দিনের নাম বাদ দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্থানীয় কয়েকশো ব্যক্তির স্বাক্ষর সহ অভিযোগ জমা দেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন জেলা প্রশাসকও। তিনি জানালেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নাসির উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগটি পেয়েছি, আমাদের সরকারের যেই সমস্ত নীতিমালা আছে বর্তমানে, কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাহলে সেগুলো একটা বাছাইয়ের মাধ্যমে নির্ধারিত হবে, এবং নির্ধারিত হলে সেটার দায় দায়িত্ব যিনি ভুয়া মুক্তিযোদ্ধা তাকেই বহন করতে হবে। অতি দ্রুত নাসির উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। 34 বছরেও সরানো হয়নি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিলের সরকারি সড়কের প্রতিবন্ধক গেট। এতে বিপাকে রয়েছেন গ্রামের কয়েক হাজার মানুষ। 1991 সালের মির্জাখিল গ্রামের কুতুবপাড়া এবং আশপাশের সাধারণ চলাচলের একমাত্র রাস্তাটির প্রবেশমুখে লোহার গেট দিয়ে বন্ধ করে দেয় একটি মহল। সবশেষ চলতি বছরের 5 সেপ্টেম্বর গেটটি অপসারণের জন্য মহামান্য হাইকোর্ট স্থানীয় তারিকুল ইসলামের আবেদনের নিষ্পত্তিতে রুল জারি করেন। তারই প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন 3 নভেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উক্ত বিষয়ে একটি নির্দেশনা পেয়েছেন। মূল কপি হাতে পেলেই জেলা প্রশাসকের পাঠানো নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অনতিবিলম্বে গেটটি খুলে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। গাড়ি চলাচল বন্ধ, গাড়ি চলাচল নাই। জায়গাটা কি হাত জমি না দরবারের জমি না সরকারি জমি, এটা আমার জানা নাই। 100 মিটারের পথটা আমাদের 1.5 কিলোমিটার হয়ে ঘুরে যেতে হচ্ছে। সেই জন্য আমাদের এলাকাবাসী এবং সবার অনেক কষ্ট হচ্ছে। এখন আমাদের যদি এই পথটা সচল হয়, সবাই যদি ইউজ করতে পারে, তাহলে আমাদের এলাকার এবং সবাই এটাতে উপকৃত হবে। আমরা 34 বছর ধরে গ্রামের মানুষ এই একটা রাস্তা, সরকারের রাস্তা, যেটা আমাদের রাস্তা, আমরা ব্যবহার করতে পারছি না। সেটার ফল কি হবে আমি জানি না, তবে আমি চাই প্রশাসন যেন এটাতে হস্তক্ষেপ করে এবং সবাইয়ের জন্য যেন এটা উন্মুক্ত করে দেয়। হার্ড কপিটা আশা করি পেয়ে যাব। আমি চিঠির নির্দেশনা অনুযায়ী আমি বিধি মোতাবেক ব্যবস্থা নিব।
আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৩,৭০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৭১২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মাতৃভাষার চর্চা, প্রচার প্রসার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে ল্যাঙ্গুইস্টিক অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমরা আরও অনেকগুলি উদ্যোগ নিয়ে কাজ করছি। আশা করি অচিরেই দেশ ও জাতি জানতে পারবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর অনুষ্ঠানমালা সফলভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা ছিলেন আর কি, বিরোধী আন্দোলনে যারা মারা গেছেন, তাদের যে গ্রাফিতি বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, সেইটাও এখানে আমাদের কাজের মধ্যে আছে। আমি আরেকটা কাজ করব শ্রম বাজারে, যে এই যে ভাষার দক্ষতার কারণে আমাদের শ্রমিকরা যে পিছিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপের আয়োজনে ২ দিন ব্যাপী একটি প্রোডাক্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বাড্ডায় ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এই সুবিশাল ফ্যাব্রিক্স ফেয়ার এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিয়ানজিন নিউ টেক্সটাইলের গ্রুপের চেয়ারম্যান লিউ সিও লিকুন, কান্ট্রি হেড মিসেস ডোরিন, মার্চেন্ডাইজিং চিফ ক্রিস এবং তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপের মিডিয়া ম্যানেজার লুবনা। আগামীতেও তিয়ানজিন নিউ টেক্সটাইলস গ্রুপের মান ধরে রাখবে সব ধরনের চেষ্টা করে যাবেন বলেও জানান বক্তারা।公司的业务呢是服装和服装面料两大类，公司的贸易渠道呢遍布世界各地。在孟加拉我们是设立了办事处，1997年。দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd-তে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বলেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির উপরও নির্ভর করছে নির্বাচন। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান। আইন করে কুইক রেন্টালের দায়মুক্তি অবৈধ ছিল রায় হাইকোর্টের। বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। এবং মা পরপারে বাবা কারাগারে, নবজাতক 2 বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ, দেখভালের নির্দেশ আদালতের। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার।